আমাদের যাদের বয়স 30-এর কোঠায় 28 থেকে 32-33-এর মধ্যে আমরা মোটা দাগে 3টা ইলেকশন পেয়েছিলাম জাতীয় নির্বাচন ভোট দেওয়ার জন্য। তার মধ্যে 2014 সালে যে ইলেকশনটা হয়েছিল আমরা জানি যে 150-এর অধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ নির্বাচন করেছে এবং সেই নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করে নাই। কিছু কিছু আসনে স্বতন্ত্র প্রার্থী এবং কিছু কিছু আসনে জাতীয় পার্টির প্রার্থী ছিল। ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং জাতীয় পার্টিকে এক প্রকার জোর করে ধমক দিয়ে নির্বাচনে এনেছিলেন। সেই নির্বাচন চলার সময় সারা দেশব্যাপী বিএনপি নেতৃত্বাধীন জোটের নেতৃত্বে অবরোধ চলছিল। বেগম খালেদা জিয়াকে তার নিজের বাসভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তার বাসার সামনে আড়াআড়িভাবে 2-3টা বালুর ট্রাক রেখে দেওয়া হয়েছিল যাতে তিনি বের না হতে পারেন। আমরা সবাই এই ঘটনাগুলো প্রত্যক্ষ করেছি। এরপরে 2018 সালে নির্বাচন কমিশনের একটা বিধির কারণে বিএনপির সামনে নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া আর কোনো পথ খোলা রইল না। ওই সময় বিএনপি সমমনা অনেকগুলো দলের সাথে একটা জোট গঠন করে এবং সেই জোটের নেতৃত্ব দিয়েছিলেন এক সময়ের আওয়ামী লীগের নেতা ডক্টর কামাল হোসেন, যিনি 1972 সালে যেই সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেই সংবিধান কমিটির চেয়ারম্যান ছিলেন। 2018 সালের নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ নির্বাচন কমিশনের একটা আইন ছিল যে পরপর 2বার যদি কোনো দল নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তার নিবন্ধন বাতিল হয়ে যাবে এবং তার যে প্রতীক, দলীয় যে প্রতীক, সেই প্রতীক অন্য কোনো দলকে দিয়ে দেয়া যাবে। পাশাপাশি সরকার আরেকটা কাজ করেছিল, বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট নামে বিএনএম এবং বিএনএফ এর নামে বিএনপির কাছাকাছি সিমিলার কিছু শব্দ দিয়ে কিছু দল তৈরি করেছে। সেই দলগুলোকে সরকারের পক্ষ থেকে ধানের শীষ প্রতীক দেওয়ার একটা চক্রান্ত করা হয়েছিল। বিএনপি সেই চক্রান্ত ঠেকানোর জন্য 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিল। যদিও বিএনপি নেতৃবৃন্দ জানতেন যে এই নির্বাচনে অংশগ্রহণ করে কোনো লাভ নেই, কারণ শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন না, তথাপিও তাদেরকে এই সমস্ত সিনারিও দেখে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছিল। এই নির্বাচনটিকে ঘিরে আমার কিছু পার্সোনাল স্মৃতি আছে, আমি আজকে সেই স্মৃতিটা একটু রোমন্থন করতে চাই। 2018 সালে যখন এই নির্বাচনটি হচ্ছে তখন আমি একটি সরকারি ব্যাংকে চাকরি করি। আপনারা জানেন, একটি উপজেলা জেলায় যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান থাকে, যে সমস্ত ব্যাংক থাকে, যে সমস্ত কলেজ স্কুল থাকে এবং অন্যান্য অফিস থাকে, তাদের কর্মকর্তা কর্মচারীদেরকে এই সমস্ত নির্বাচনের দায়িত্ব পালন করতে হয়। নির্বাচনের দায়িত্ব বন্টনের আগে আমাদের ব্রাঞ্চের ম্যানেজার ইউনোর কাছে জানিয়ে এসেছিলেন যাতে আমাদেরকে এই দায়িত্বের জন্য বিবেচনা না করা হয়। ইউনো সাহেব সেই রিকোয়েস্ট রেখেছেন, আমাদেরকে কোনো দায়িত্ব দেননি। নির্বাচনের আগে আমি আমার গ্রামের বাড়িতে যাই, সেখানে আমার ভোট কেন্দ্র ছিল। তো ভোট দিতে গিয়েছি, বিষয়টা ঠিক এমন নয়, রথ দেখা এবং কলা বেচা দুটোই একসাথে হবে সেটা ভেবে আমি বাড়িতে গেলাম। নির্বাচনের আগে কি হতে যাচ্ছে সেটা আমরা মোটামুটি আঁচ করতে পেরেছিলাম। নির্বাচনের কয়েকদিন আগে সরকার মোবাইল ডাটা অফ করে দিলে অ্যাকচুয়ালি মাঠে কি হচ্ছে, নির্বাচনে কি হচ্ছে না হচ্ছে, ওই ধরনের ইনফরমেশন আমাদের কাছে ছিল না। বাসায় টেলিভিশনও ছিল না যে আমরা জানবো যে কি হচ্ছে। আসলে টেলিভিশনে ওই ধরনের খবর প্রচারও হচ্ছিল না যে কোথাও নির্বাচনের নামে কি হচ্ছে না হচ্ছে, এই ধরনের কোনো খবর টেলিভিশন বা রেডিওতে প্রচার হয়নি। ভোটের দিন সকালবেলা যখন জীবনের প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে যাব, পথিমধ্যে অনেকেই বারণ করেছেন কেন্দ্রে যাইস না। ভোটের দিন সকালে যখন আমি ভোট কেন্দ্রে যাই, পথিমধ্যে অনেক শুভাকাঙ্ক্ষী এবং গণ্যমান্য ব্যক্তি, এলাকার স্থানীয় পরিচিত লোকজন আমাকে কেন্দ্রে যেতে নিষেধ করলেন ভোট দেওয়ার জন্য। তারা জানালেন কেন্দ্রে গেলে ভোট দিতে হচ্ছে অফিসারের সামনে অথবা সবাইকে দেখিয়ে নৌকা মার্কায়। এটা না দিলে নাকি হেনস্থা করা হচ্ছে, এটা না দিলে নাকি ভোট দিতে দেওয়া হচ্ছে না, মারধর করা হচ্ছে, এ ধরনের নিউজ আমি পাচ্ছিলাম। তা আমি যখন কেন্দ্রের আশেপাশে গেলাম, গিয়ে দেখলাম এখানে বিএনপির বা অন্য কোনো দলের কোনো ধরনের বুথ নেই। কোথায় আমার ভোট কেন্দ্র নাকি সেটা কিভাবে জানবো, তার কোনো বুথ সেখানে ছিল না। তো আমি স্থানীয় কাউকে ম্যানেজ করে আমার ভোট কেন্দ্র কয় নম্বরে সেটাতে ভোট দিতে গেলাম। ভোট কেন্দ্রে ঢোকার সময় দেখলাম সেনাবাহিনীর একটা টহল টিম। আমার মনে একটু বিশ্বাস ফিরে আসলো, যেহেতু সেনাবাহিনী এখানে আছে তাহলে এখানে কোনো ধরনের ঝামেলা হওয়ার সম্ভাবনা খুব কম। আমার ভোটটা হয়তো আমি ঠিকভাবেই দিতে পারবো, যাকে খুশি তাকে দিতে পারবো। আমি যখন ভোট কেন্দ্রে ঢুকলাম তখন দেখলাম সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসাররা এক জায়গায় বসে আছেন, তার ডান পাশে বসে আছেন পোলিং এজেন্টরা। আমি সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে গিয়ে আমার ব্যালট পেপার চাইলাম, আমি আমার ভোটার নাম্বার বললাম, কিন্তু উনি আমার দিকে ভ্রুক্ষেপ পর্যন্ত করলেন না। আমার পরে প্রায় 6 থেকে 7 জনকে উনি ব্যালট পেপার দিলেন, বাট আমারটা দিলেন না। কেন দিলেন না?
আমি বুঝতে পারছিলাম না, আমি একটু অবাক হয়ে দাঁড়িয়েছিলাম। তখন পর্যন্ত আমি বুঝতেছিলাম না যে ভোটের নামে কি হচ্ছে, কারণ আমার কাছে নিউজ নেই, মোবাইলে ইন্টারনেট নেই, রেডিও টেলিভিশনে এই ধরনের খবর দিচ্ছে না। তা আমি একটু বোকার মতোই স্বগতোক্তি করে ফেললাম যে ওনারা অনেক কষ্ট করেছেন, সারা রাত ঘুমাননি, সারা রাত ওনাদের উপর অনেক ধকল গিয়েছে, এখন তো একটু পরিশ্রম হইতেই পারে, অসুবিধা নাই, আমাকে একটু পরে দিয়েছেন তো কি হয়েছে, এখন দেন। ওনারা একটু মানে চোখ বড় বড় করে তাকাইলেন যে আসলে এই কি বলতেছে ও। আমি তখনও জানতাম না যে ভোট আগের দিন রাতেই কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই অবস্থা থেকে উদ্ধারের জন্য আমার বাড়ির পাশের একজন লোক, যারা আওয়ামী লীগের রাজনীতি করেন বা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত, তিনি ওই ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন। তখন তিনি বললেন, এই যে আমার পরিচিত, আপনি এনাকে ব্যালট দিচ্ছেন না কেন? তখন উনি আমাকে ব্যালট দিলেন এবং আমি সেই ব্যালটটা নিয়ে এবং সিলটা নিয়ে যে গোপন কক্ষ থাকে, সেই গোপন কক্ষে যখন প্রবেশ করলাম এবং প্রবেশ করে এই এতক্ষণের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে আমি ঢেলে দিলাম ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে। ধানের শীষে তখনকার প্রার্থী ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, যিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ছিলেন, বেগম খালেদা জিয়ার একজন উপদেষ্টা ছিলেন এবং সম্ভবত ওই সময় তিনি বার কাউন্সিলের সভাপতিও ছিলেন। যখন আমি ধানের শীষে সিলটা মারলাম, তখন হঠাৎ করে তাকিয়ে দেখি সেই গোপন বুথের মধ্যে একটা লোক ঢুকে পড়েছে। সেই লোকটা হচ্ছে স্থানীয় ওই যে পোলিং এজেন্টের কোনো এক দালাল, যাকে সাবেক নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলতেন ডাকাত। সেই ডাকাত হঠাৎ করে চিল্লানি দিয়ে উঠল যে ধানে মারছে, ধানে মারছে। তো আমি যেহেতু একটা সরকারি চাকরি করি, আমাকে মোটামুটি অনেকেই চিনত, সেই জন্য আমাকে খুব বেশি একটা কিছু বলে না। এবং পাশাপাশি ওই যে যিনি আমাকে ভোট কেন্দ্রে ভোট দিতে হেল্প করেছেন, উনি একজন স্কুলের টিচার ছিলেন বলে বলেছেন যে ওই মাস্টারের লোক, ছেড়ে দে, সমস্যা নাই, একটা ভোট গেলে কিছু হবে না। তা আপনি চিন্তা করে দেখেন, সারা রাত ধরে ভোট পিটিয়ে আমার একটা ভোট কোন দিকে গেল সেটাও হচ্ছে যাচাই করতে হচ্ছে যে এই একটা ভোট কেন বাইরে গেল, একটা ভোট কেন নৌকায় না দিয়ে কেন ধানের শীষ বা অন্য কোনো প্রতীকে দেওয়া হইল। এই যে ভোট কেন্দ্রের অভিজ্ঞতা, প্রথমে প্রিজাইডিং অফিসার কর্তৃক ভোট দিতে, ব্যালট দিতে অসহযোগিতা করা, পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় সেই ব্যালট পেপার নেওয়া, পরে নিজের মতো করে যাকে খুশি তাকে ভোট দেওয়ার যে রাইট, সেটাকে সেই প্রাইভেসিকে লঙ্ঘন করা এবং পরে সেই থ্রেট দেওয়া, এই যে বিষয়গুলো 2018 সালের নির্বাচনে হয়েছে। তবে সারা বাংলাদেশ জুড়ে যে এই ঘটনাগুলো ঘটেছে, সেই বিষয়ে আসলেই আমার কোনো নলেজ ছিল না। যখন আমি বিবিসির ওই নিউজটা দেখলাম এবং যখন মোবাইল ডাটাগুলো রেস্টোর হতে শুরু করলো, যখন আমরা দেখলাম যে এই ধরনের নির্বাচন, এই ধরনের জালিয়াতি হয়েছে সারা বাংলাদেশ জুড়ে, তখন এটা বুঝলাম যে আমার সাথে যাদের ঘটনা কি ঘটেছিল। পরবর্তীতে আমি একটি স্থানীয় সরকারের নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করেছি। আমি চেষ্টা করেছি সেখানে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করতে। আমাদের টিম পুরোটাই চেষ্টা করেছেন। কতটা পেরেছি, কতটা পারিনি, সেই অভিজ্ঞতা আমি আরেকদিন শেয়ার করব। কেন পারিনি সেটাও আমি শেয়ার করব। তবে যখন আমি সরকারি কর্মকর্তা হিসেবে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার ছিলাম, সিভিল সার্ভিসের সদস্য ছিলাম, তখন আমাকে ভোটের কোনো দায়িত্ব পালন করতে হয়নি। আল্লাহর রহমতে ভোটের দায়িত্ব পালন করার আগেই আমি সেই চাকরি ছেড়ে দিয়ে ইউনিভার্সিটি চাকরি জয়েন করতে পেরেছি। 2024 সালের আমিও ডামিন নির্বাচনে আমার সেই আসনে আর ভোট দিতে যাওয়ার আমার ইচ্ছা হয় নাই। এখনো আমার ভোট দিতে যাওয়ার ইচ্ছা আর হয় না। যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাকে ওই সময় যেতে হয়েছিল, সেই অভিজ্ঞতা আমাকে আর দ্বিতীয়বার ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত করে না। আমি জানি আমার মতো এরকম হাজারো শিক্ষিত তরুণ যদি ভোট কেন্দ্রে না যায়, তাহলে আমাদের ঘাড়ে একটি অশিক্ষিত, দুর্নীতিপরায়ণ নেতৃত্ব চলে আসতে পারে। কিন্তু আমি বিশ্বাস করি, অ্যাজ এ বাংলাদেশি আমাদের সকলের দায়িত্ব ছিল একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রতিষ্ঠিত করা, কোনো গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ হতে হয় এমন কোনো পথে নিয়ে না যাওয়া। যেই কাজটি বিগত তিনটি নির্বাচনে আওয়ামী লীগ দল হিসেবে করেছে, শেখ হাসিনা অ্যাজ এ লিডার তিনি এই কাজটা করেছেন। তার যত চেলা চামুন্ডা, তার যত দলীয় নেতাকর্মী ছিল, তারা এই কাজটি করেছেন। এজন্য হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, অ্যাটলিস্ট আগামী তিনটি নির্বাচনের জন্য আওয়ামী লীগকে শাস্তি দেওয়া, নির্বাচনের বাইরে রাখা, ওই তিনটি নির্বাচনে যারা আওয়ামী লীগের পক্ষে জয়লাভ করেছে, আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করেছে এবং যে সমস্ত ডামি ক্যান্ডিডেট ছিলেন, এই যে বিএনএফ, বিএনএম, তারপরে ডক্টর কামালের যে গণফোরামের নেতারা, জাতীয় পার্টির নেতারা,
দলের নেতারা, এদের সকলকে অন্তত আগামী 3টি নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা এবং গণতান্ত্রিক স্পেস থেকে বের করে দেওয়াই হতো ন্যায় বিচার গণতন্ত্রের জন্য, বাংলাদেশের সমাজের জন্য। প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে আবার আসবেন। খুদা হাফেজ।